সিগনিফিকেন্ট ফিগারের ক্ষেত্রে আমরা দেখি টপিকের নাম হচ্ছে সিগনিফিকেন্ট ফিগার। সিগনিফিকেন্ট ফিগার্স, ওকে। সো সিগনিফিকেন্ট ফিগার্সে এটা P1 এর একটা টপিক, অবভিয়াসলি P1 এর একটা টপিক, এন্ড এটাতে 3 মার্কস তোমরা পাবা, 3 মার্কস, ওকে। সো এই সিগনিফিকেন্ট ফিগারের মধ্যে আমরা কোনগুলোকে সিগনিফিকেন্ট ফিগার বলি? 1 থেকে 9 পর্যন্ত, এটাকে আমরা অবভিয়াসলি সিগনিফিকেন্ট ফিগার বলি। বাট দ্য কোশ্চেন ইজ 0 কি একটা সিগনিফিকেন্ট ফিগার কিনা? সো দিস ইজ দ্য কোশ্চেন, যেটা আনসার আমরা করার চেষ্টা করি যে 0 কি একটা সিগনিফিকেন্ট ফিগার কিনা। ওকে, সো লেটস সি, আমরা একটা নাম্বারকে যদি দেখি, আমরা 1 2 3 4 and 5, ঠিক আছে। এই নাম্বারটাকে কি আমরা কি বলবো? এখানে কয়টা ডিজিট আছে? আচ্ছা, আমরা কাছাকাছি লিখি 1 2 3 4 and 5, ঠিক আছে। এখানে কয়টা নাম্বার আছে? এখানে নাম্বার আছে 1 2 3 4 and 5, 5টা নাম্বার আছে। সো এটাকে আমরা কি বলবো? 5 সিগনিফিকেন্ট ফিগার, রাইট। সো আমরা যদি আরেকটা নাম্বার দেখি, আমরা দেখি হলো এরকম যে 45.6789, ঠিক আছে। সো এখানে যদি আমরা দেখি, এখানে আমাদের কয়টা নাম্বার আছে? 1 2 3 4 5 6, এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো 6 সিগনিফিকেন্ট ফিগার, ঠিক আছে। আমার কথা কি তোমরা বুঝতে পারছো? ওকে, সো আমরা রুল নাম্বার 1 দেখি। রুল 1 এ কি বলে? সাপোজ একটা নাম্বার আছে হলো আমার 1200, ওকে। সো এই নাম্বারটাকে আমি কত সিগনিফিকেন্ট ফিগার বলবো? 1200 না, দিই আমরা 12000 দিই, নাম্বারকে আমরা দিই হলো 12000। সেটাকে আমরা কত সিগনিফিকেন্ট ফিগার বলবো? সো দেখো, এখানে একটা সিগনিফিকেন্ট ফিগার, দুইটা সিগনিফিকেন্ট ফিগার, বাট এগুলা কিন্তু সিগনিফিকেন্ট ফিগার হিসেবে কাউন্ট হবে না, হ্যাঁ। সো দ্য নাম্বার উইল বি 2 সিগনিফিকেন্ট ফিগার, ঠিক আছে। নাম্বার উইল বি 2 সিগনিফিকেন্ট ফিগার, ওকে। অন দ্য আদার হ্যান্ড, আমরা যদি আরেকটা নাম্বার দেখি এরকম যে 0.000513, এই নাম্বারটার এই 3টা ডিজিটকে কিন্তু আমরা সিগনিফিকেন্ট ফিগার বলবো না, রাইট। আমরা সিগনিফিকেন্ট ফিগার বলবো কোনটা? 1 2 3, এই 3টাকে বলবো। সো এই নাম্বারটাও কিন্তু আমার 3 সিগনিফিকেন্ট ফিগার, ঠিক আছে। তাহলে কি হচ্ছে? আমরা কি করবো? স্টার্ট মুভিং ফ্রম দ্য ডেসিমেল থেকে আমরা কাউন্ট করা শুরু করবো। ডেসিমেলের আগে কি আছে সেটা আমরা কাউন্ট করবো না, ঠিক আছে, হ্যাঁ। টুয়ার্ডস দ্য নাম্বারস পর্যন্ত, আনটিল ইউ রিচ আ নাম্বার নন জিরো ইজ সিগনিফিকেন্ট। তুমি যতক্ষণ পর্যন্ত একটা নন জিরো নাম্বারে পৌঁছাবা না, ততক্ষণ পর্যন্ত এটা সিগনিফিকেন্ট হবে না। সো আমাদের রুলসটা কি? দ্য রুলসটা হচ্ছে স্টার্ট মুভিং from decimal towards the number until you reach a number no zero is significant. বুঝতে পেরেছো? স্টার্ট মুভিং ফ্রম decimal towards the number until you reach a number no zero is significant, okay.
সো আমরা রুল 1টা কখন ইউজ করব? রুল 1টা কখন ইউজ করব? only use rule 1 on the number which are one side, যেগুলো এক পাশের নাম্বার। ঠিক আছে, সো এটা কি মিন করতেছে? মিনিং whole number is one sided. Whole number is one side of decimal. ঠিক আছে, ফর এক্সাম্পল যদি আমরা দেখি 1 2 3 0 0 0, আরটা হতে পারে হলো 0.0012। দেখো এই যে দুইটা নাম্বার আমরা দেখলাম, এই দুইটা নাম্বারেরই কিন্তু এক পাশে নাম্বার আছে, ওয়ান সাইডেড নাম্বার। ডেসিমেলের এই পাশে নাম্বার আছে, এই দুইটারই কিন্তু দুই সাইডে নাম্বার আছে, এরকম কিন্তু নাম্বার এগুলা না। ঠিক আছে, সো আমরা কি করব? ডেসিমেল প্লেস থেকে কাউন্ট করা শুরু করব যতক্ষণ পর্যন্ত না আমরা আমাদের যতগুলা নন জিরো নাম্বার পাই। নন জিরো নাম্বার পাওয়ার পরে সেটাকে আমরা কি করব? সিগনিফিকেন্ট হিসেবে কাউন্ট করব। ঠিক আছে, এই রুল 1 কখনের জন্য ইউজ করব? যখন নাম্বারটা ওয়ান সাইডেড হবে। যেমন দেখো এটা ডেসিমেলের এই পাশে নাম্বার আছে, এটা কি ডেসিমেলের এই পাশে নাম্বার আছে। ঠিক আছে, নন জিরো। ওকে, এবারে আসি হলো আমরা রুল 2 তে। এবারে আসি হলো আমরা রুল 2 তে। রুল 2 আমার কি বলে? ট্রাপড। রুল 2টা কেমন বলবো? হলো ট্রাপড জিরো। কোথাও যদি জিরো ট্রাপ করা থাকে, ট্রাপড জিরো, trapped 0 is significant. Trap 0 is significant. যদি 0 ট্রাপ করা থাকে, সরি এটা স্পেলিং মিস্টেক হয়েছে, TRAPPD, ট্রাপ 0 is significant। কিরকম হতে পারে নাম্বারটার এক্সাম্পল? সাপোজ আমি বললাম 102, এখানে দেখো জিরোটা কিন্তু দুইটা নাম্বারের মাঝখানে আছে। ঠিক আছে, সো এখানে আমরা তো বুঝতেই পারি যে 1 আর 2 তো সিগনিফিকেন্ট, তাই না? এখানে আমাদের যে জিরোটা আছে সেটাও আমাদের সিগনিফিকেন্ট ফিগার। সো এই নাম্বারটা হবে আমাদের কি? এই নাম্বারটা হবে হলো আমাদের 3 সিগনিফিকেন্ট নাম্বার। ঠিক আছে, সো সিমিলারলি আমরা যদি আরেকটা নাম্বারের এক্সাম্পল দেখি, যেটা হচ্ছিল তোমার 1204000। এই নাম্বারটার ক্ষেত্রে দেখি আমরা, এই নাম্বারটার ক্ষেত্রে আমাদের 1 একটা সিগনিফিকেন্ট ফিগার, 2 একটা সিগনিফিকেন্ট ফিগার, 4 একটা সিগনিফিকেন্ট ফিগার। যেহেতু এই জিরোটা মাঝখানে আছে, এটা সিগনিফিকেন্ট ফিগার। কিন্তু এই বাকি জিরোগুলো কি সিমিলারলি ট্রাপে আছে? সিমিলারলি ট্রাপে নাই, সো এরা কিন্তু সিগনিফিকেন্ট ফিগার না। সো এই নাম্বারটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো 4 সিগনিফিকেন্ট ফিগার। আমরা কি বুঝাইতে পারছি? আমি জিনিসটা কি বুঝাইছি? আবার দেখো যদি নাম্বারটা এরকম হয় যে 1305 0.09, এখানে যদি আমরা দেখি আমাদের 1 সিগনিফিকেন্ট, 3 সিগনিফিকেন্ট, 5 সিগনিফিকেন্ট, অবভিয়াসলি 9 একটা সিগনিফিকেন্ট নাম্বার। কিন্তু এই মাঝখানে যে জিরোটা ট্র্যাপ করা আছে, এটাও সিগনিফিকেন্ট হবে, এই জিরোটা সিগনিফিকেন্ট হবে, এই জিরোটাও সিগনিফিকেন্ট হবে, তাই না? কারণ এগুলো মাঝখানে জিরো মানে সবসময় সিগনিফিকেন্ট। তাহলে এটা আসলে কয়টা সিগনিফিকেন্ট ফিগার? এটা হচ্ছে হলো তোমার 6টা, কোথায় 7টা সিগনিফিকেন্ট ফিগার, তাই না? সো দিস নাম্বার ইজ দ্য 7 সিগনিফিকেন্ট ফিগার। কাউন্ট করে দেখো 7টা আছে। ওকে, ক্লিয়ার হয়েছে এটা? এরপরে আসলে আমরা রুল 3-তে, রুল 3টা কি বলে? রুল 3টা বলে একটা যদি আননেসেসারি জিরো থাকে, দেখি আমি, অ্যান আননেসেসারি
an unnecessary 0 is significant. An unnecessary 0 is a significant figure. একটা unnecessary 0 যদি থাকে সেটা হচ্ছে হলো কি significant figure. এখন unnecessary 0 কোনগুলো দেখি আমরা, unnecessary 0 কোনগুলো? unnecessary 0 কোনগুলো? unnecessary 0 হচ্ছিল কি after the decimal, আর এটা হচ্ছে কি এক্সট্রিম এক্সট্রিম রাইট সাইড। একটা কি হচ্ছে আফটার দ্য ডেসিমাল, আর এটা হচ্ছে এক্সট্রিম রাইট সাইড। ওকে, সো আমরা দেখি এরকম নাম্বার কিরকম হতে পারে আমাদের এক্সাম্পল। সাপোজ আমি একটা নাম্বার বলি যদি 12.0। এখানে আমরা কি দেখবো, আমরা অবভিয়াসলি 1 আর 2 তো দুটো সিগনিফিকেন্ট ফিগার, রাইট? এখন কথা হচ্ছে জিরোটা কি তোমার সিগনিফিকেন্ট হবে কিনা। ঠিক আছে, দেখো জিরোটা কি একটা আননেসেসারি জিরো না? ডেসিমেলের পরে তো আবার জিরো লেখার কোনো দরকার ছিল না, তাই না? তাহলে এই জিরোটাও এখানে আমরা সিগনিফিকেন্ট ফিগার হিসেবে কাউন্ট করব। সো জিরোটাও এখানে সিগনিফিকেন্ট ফিগার হবে। অলরাইট, সো আমরা যদি একটা নাম্বারকে এভাবে করে লিখি যে 0.000, ঠিক আছে, 5600, ঠিক আছে। সো এখানে যখন আমরা কাউন্ট করব, দেখো তোমরা অবভিয়াসলি আমরা তো জানি যে একটা ওয়ান সাইডেড নাম্বার, তাহলে ফার্স্ট রুল অনুযায়ী আমার এই তিনটা নাম্বার সিগনিফিকেন্ট ফিগার হবে না। আমার এখানকার 5 and 6 সিগনিফিকেন্ট ফিগার, অ্যান্ড আমার এই দুটো জিরো আননেসেসারি জিরো যেহেতু, তাহলে এই দুটো সিগনিফিকেন্ট ফিগার। তাহলে এই নাম্বারটা আমার কত সিগনিফিকেন্ট ফিগার বলতে করা হয়েছে? 4 সিগনিফিকেন্ট ফিগার। আমরা কি এটা বুঝতে পারছি? এরপরে আছে একটা নাম্বারে আমরা 120,300.0। এই নাম্বারটাকে যদি আমরা দেখি, খেয়াল করে দেখো বাবা, 1 আর 2 তো শিওর সিগনিফিকেন্ট ফিগার, 3ও সিগনিফিকেন্ট ফিগার, আর এই জিরোটা আর এই জিরোগুলো তো ট্রাপ, এটাও সিগনিফিকেন্ট ফিগার। লাস্টের এই জিরোটা আননেসেসারি, তো এটাও সিগনিফিকেন্ট ফিগার। তিনটা রুলই এখানে অ্যাপ্লাই হয়, তাই না? তাহলে at last আমরা কি বলতে পারি, this number is a 7 significant figure। ঠিক আছে, আমার কথা কি বুঝতে পারছো? হ্যাঁ, ওকে। সো আমরা একটা কোশ্চেন দেখি, যদি আমরা বলি যে হাউ টু কনভার্ট to given significant figures। আমরা একটা গিভেন সিগনিফিকেন্ট ফিগারসে কিরকম করে যেতে পারি, ঠিক আছে? সো কোশ্চেনটা হচ্ছিল কি, convert this to significant figures। ঠিক আছে, সো কোশ্চেন নাম্বার 1 2 3 4 5। সো এটাকে আমাদের 2 সিগনিফিকেন্ট ফিগারে কনভার্ট করতে হবে। তাহলে 2 সিগনিফিকেন্ট ফিগারে কনভার্ট করতে হলে কি আমরা করব কি, দেখো অবভিয়াসলি এখানে যে নাম্বারটা আছে 3, এটা কি 5 এর থেকে ছোট, তাই না? আচ্ছা, 5 এর থেকে যদি বড় হতো তাহলে আমরা এখানে 1 প্লাস করতাম, যেহেতু 5 এর থেকে ছোট তাহলে আমরা প্লাস করব কি 0 প্লাস করব, তাই না? তাহলে আমাদের নাম্বারটা কি হবে বলো বাবা? নাম্বারটা হবে কি
1200, যেহেতু আমাদেরকে এটা টু সিগনিফিকেন্ট ফিগারে কনভার্ট করতে বলছে, ঠিক আছে, যেহেতু এটাকে আমাদের টু সিগনিফিকেন্ট ফিগারে কনভার্ট করতে বলছে, তাহলে আমরা এটাকে টু সিগনিফিকেন্ট ফিগার বলতে পারি, রাইট। আর একটা কোশ্চেন যদি এরকম হয় যে 5356.714, সো এটাকে যদি আমরা টু সিগনিফিকেন্ট ফিগারে কনভার্ট করি তাহলে কি হবে বাবা বলো? তাহলে কি হবে? টু সিগনিফিকেন্ট ফিগার, তাই না? তো দুইটা সিগনিফিকেন্ট ফিগার থাকবে, তো আমরা এই 356 কে লিখতে পারি হলো 360, রাইট। তারপরে গুলো আমাদেরকে সব 000 দিতে হবে, তাই না? কিন্তু লাস্টে যে 000 গুলো আছে এগুলো তো আমার সিগনিফিকেন্ট ফিগার হিসেবে কাউন্ট হবে, তাই না? সো আমাকে এই আননেসেসারি জিরোগুলোকে রিমুভ করে এটাকে কি লিখতে হবে? 360। তোমরা যদি এভাবে করে লেখো তাহলে কিন্তু জিরো পাবো, লিখতে হবে এভাবে করে, বুঝতে পারছো আয়মান? কারণ রুল 3 অনুযায়ী এগুলো সিগনিফিকেন্ট ফিগার, রাইট? হ্যাঁ, আননেসেসারি জিরো মানে সিগনিফিকেন্ট ফিগার। ওকে, সো আমরা একটা করি, যদি এরকম হয় যে 0.00579621, তাহলে এটাকে টু সিগনিফিকেন্ট ফিগারে কনভার্ট করতে হলে কি করতে হবে দেখো, তাহলে আমরা এটাকে লিখতে পারি 0.0058, পরের নাম্বারগুলোকে আমাদের জিরো করে দিতে হবে, তাই না? কিন্তু জিরো করলে সমস্যাটা কি দাঁড়াইলো, পরের নাম্বারগুলোকে যদি আমি জিরো করে দেই সেগুলো আমার আননেসেসারি জিরো হলো। আননেসেসারি জিরো আবার কি পাবো বলো? সিগনিফিকেন্ট ফিগার হিসেবে কাউন্ট হবে। সো আমরা এটাকে কি করতে পারি আলটিমেটলি 0.0058। আমরা কি বুঝতে পারছি আমি কিভাবে কনভার্ট করতেছি? বুঝতে পারছি? ওকে, সাপোজ আমরা আরেকটা করি, 12340.08, ঠিক আছে। সো এটাকে আমাদের করলে কি হবে বলো বাবা? সো এটাকে যদি আমরা সিগনিফিকেন্ট করি, আমরা টু সিগনিফিকেন্ট ফিগার করতে যাচ্ছি, তাহলে সবচেয়ে ক্লোজেস্ট নাম্বার কত হয়? 12,000.00। তো আননেসেসারি জিরোগুলোকে রিমুভ করতে হবে, আদারওয়াইজ তো এটা হচ্ছিল তোমার সিগনিফিকেন্ট ফিগারে কনভার্ট হবে না। সো দ্য নাম্বার উইল বি 12,000। ওকে ওকে, আচ্ছা। সো সিমিলারলি আমরা আরেকটা কেস দেখতে পারি, যেখানে সাপোজ মনে করো এই একটা নাম্বার আছে মনে করো 7.98, এটাকে যদি আমরা কনভার্ট করি তাহলে কি হবে বলো? টু সিগনিফিকেন্ট ফিগারে কনভার্ট করতে বলছি। 7.98 কে যদি আমি রাউন্ড আপ করি তো দ্যাট ইজ 8.00। আচ্ছা, 8.00 নাম্বারটা কয় সিগনিফিকেন্ট ফিগার পর্যন্ত বলো তো এমন? 3 সিগনিফিকেন্ট ফিগার। তাহলে আমাদেরকে কি টু সিগনিফিকেন্ট বানানোর জন্য একটা জিরো রিমুভ করতে হবে, 8.0 হবে হলো আমাদের, হ্যাঁ, অ্যাকচুয়াল নাম্বার। আমরা কি বুঝতে পারছি? 8 না, 8.8 এর উপরে কেন যাবা বলো? এটা সবচেয়ে ক্লোজেস্ট তো 8ই হয়। ওকে, ওকে, আচ্ছা। তো তোমাদের কিছু কিছু ম্যাথ আসে আর কি, যেগুলোতে দেখবা যে ক্যালকুলেটর তো ইউজ করা যায় না, এস্টিমেট করতে বলে, হ্যাঁ। তো তোমাদের গোলটা হবে হলো যেগুলো দিয়ে ক্যালকুলেশন করতে ইজিয়ার হয় সেগুলোতে এস্টিমেট করতে, ঠিক আছে? যেগুলো দিয়ে ক্যালকুলেট করতে ইজিয়ার হয় সেগুলো নাম্বারে এস্টিমেট করতে। তো দেখি আমরা কিরকম হয় এস্টিমেশন। এস্টিমেশনের গোলটা কি হবে?
goal is to estimate in such a way that your calculation becomes simple to solve without calculating. ঠিক আছে, সো এতটা সিম্পলিফাইড আমরা করে ফেলবো, এতটা সিম্পলিফাইড ভার্সনে আমরা যাব, হ্যাঁ, যাতে আমরা এটাকে উইদাউট ক্যালকুলেটর ইজিলি সলভ করতে পারি। সেটাই হচ্ছে আমাদের টার্গেটটা থাকে, ক্যালকুলেশনটাকে এত সিম্পলিফাই করে ফেলা যাতে আমরা উইদাউট ক্যালকুলেটর সলভ করতে পারি। ওকে, সো ফার্স্ট অফ অল আমরা যদি টাইম 1 দেখি, টাইপ 1টা কি বলে? round off to nearest whole number. Nearest whole number 10 or 100. Set a number যদি 9.8 হয়, so the nearest whole number কত? 10. So if a number is 385, so what is the nearest whole number? The nearest whole number is 400. You know, 400 কে নিয়ে ক্যালকুলেশন করতে আমাদের ইজিয়ার হবে। So if a number is 168, so what is the nearest whole number? The nearest whole number is 170. It will be easier to calculate, right? এরপর আসি হলো আমরা টাইপ 2 তে। টাইপ 2 তে কি বলে? সাপোজ একটা ফ্র্যাকশন দেওয়া আছে 29 ডিভাইডেড বাই 4, এইটা তো ভেরি হার্ড টু ক্যালকুলেট, তাই না? বাট 4 দিয়ে ডিভাইড যায় এরকম একটা নাম্বার যদি আমরা নিয়ে আসি, দ্যাট ইজ দ্য 28, সো আমরা এটাকে কিন্তু ইজিলি লিখতে পারি 28/4, তাই না? সো দ্য নাম্বার উইল বি 7. সো দেখো এটা কিন্তু আমাদের রেজাল্টটা কিন্তু অলমোস্ট 7ই হবে, 29/4 করলে অলমোস্ট 7ই হবে। সো অ্যাকচুয়ালি নাম্বারটা আমাদের কি সিম্পলার হয়ে যাচ্ছে, ইজিয়ার হয়ে যাচ্ছে, তাই না? স্যার একটা এক্সাম্পল যদি দেখি, সাপোজ একটা নাম্বার আছে 72/π, ওকে, সো এই নাম্বারটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে আমরা এটা বলতে পারি না যে 72 ডিভাইডেড বাই 3 ইজিয়ার হয় 72 ডিভাইডেড বাই 3 করলে। 72/3 করলে যখন করবো আমরা ভ্যালুটা আসবে 24, কারণ পায়ের ভ্যালু তো 3.1416, তাই না? সো আমরা ক্লোজেস্ট মাল্টিপলে যাওয়ার চেষ্টা করব। ইন কেস অফ ডিভিশনে উইল ট্রাই টু গো টু দ্য ক্লোজেস্ট মাল্টিপল, ওকে। সো এরপরে আমরা দেখি হলো টাইপ 3। টাইপ 3 তে যদি আমরা দেখি, সাপোজ আছে হলো √11, ঠিক আছে? সো √11 কিন্তু আমরা ভাঙতে পারি না। এখন √এর জন্য ক্লোজেস্ট √ওভার নাম্বার কত? একটা আছে হলো 16 এ, সো এই নাম্বারটাকে হয় আমি 9 এ কনভার্ট করব, না হলে আমি 16 এ কনভার্ট করব। সো 11 এর কাছাকাছি কে, 9 নাকি 16? 9 কাছাকাছি, তাই আমরা এটাকে বলতে পারি √9 = 3। কথাটা কি বুঝতে পারছো? তো সিমিলার ব্যাপারে যদি আমরা করতে পারি, এখানে দেখো বি এর যে आंसर আসবে √50, এর ক্লোজেস্ট নাম্বার কি হতে পারে? ইট ক্যান বি 49 and it can be 64. So it's better to assume that the number is √49, which is 7. ঠিক আছে? সো গাইস তোমরা এটা করো দেখি। 50 আছে, আমাদের যদি 30 থাকে তাহলে সেই নাম্বারটা কত আমরা করতে পারি? নাম্বারটা যদি 30 থাকে তাহলে আমরা কত করতে পারি? না, নাম্বারটা যদি 30 থাকে তাহলে ইট উইল বি ইজি, ইট উইল বি ভেরি ডিফিকাল্ট, কারণ আমাদেরকে
30 এর আশেপাশে দুটো স্কোয়ার নাম্বার খুঁজে বের করতে হবে। একটা হচ্ছে 25, একটা হচ্ছে 36। তাহলে আমরা কোনটাকে এখানে চুজ করব? অবভিয়াসলি ক্লোজার হচ্ছে 25, তাহলে আমরা √25 ক্লোজ চুজ করব। সো দ্য আনসার উইল বি 5। আমরা কি এস্টিমেশনের টেকনিকটা বুঝছি? সো একটা পাস পেপারের কোশ্চেন যদি আমি দেখি, তোমাদের এরকম একটা কোশ্চেন থাকে, by writing each number correct to one significant figure, estimate the value of 8.62 multiplied by 2.04 square divided by 0.285। সো দেখো এখানে আমাদের সবগুলো নাম্বারকে এস্টিমেশনে কনভার্ট করে নিতে হবে, তাই না? ওয়ান সিগনিফিকেন্ট ফিগার বলছে। সো দেখো নাম্বারটা আমাদের কি বলছে? 8.62। এটার ওয়ান সিগনিফিকেন্ট ফিগার কি হবে বাবা? 9। ভেরি গুড। তারপরে নাম্বারটা আছে 2.04, এটার ওয়ান সিগনিফিকেন্ট ফিগার কি হবে? 2, রাইট? এরপরে আছে হলো 0.25, এইটার 0.285। এটা সিগনিফিকেন্ট ফিগার কি হতে পারে বলো? 0.3, তাই না? সো এই নাম্বারগুলোকে যদি আমরা ইউজ করি আমাদের ইকুয়েশনে, তাহলে আমাদের ইকুয়েশনটা কি দাঁড়াবে? 9 মাল্টিপ্লাইড বাই 2 আর 0.3। তো 0.3 কে 9 মাল্টিপ্লাইড বাই 2 মানে কত? 18। 0.3 কে আমরা কি বলতে পারি? দ্যাট ইজ 3 ডিভাইডেড বাই 10। সেটাকে কাটলে কত হয়? 18 মাল্টিপ্লাইড বাই 10 ডিভাইডেড বাই 3। 3 দিয়ে 18 কে কাটলে হয় 6। সো দ্য আনসারটা কত আসে? ও স্কোয়ার আছে তো বাবা। সো এটা হয় কি 9 মাল্টিপ্লাইড বাই 4। এবার যদি আমরা ক্যালকুলেট করি তাহলে কি হয়? 9 মাল্টিপ্লাইড বাই 4, উপরে যায় 10, নিচে আসে 3। 3 দিয়ে 9 কে কাটলে হয় 3। 3 4 যা 12। 12 ইন্টু 10 কত হয়? 120। তোমরা কি বুঝতে পারছো না একটা? সিমিলার ভাবে আরেকটা এস্টিমেশন করো তো। Estimate 48.9 multiplied by 0.207 square divided by 3.94 করো দেখি এটা। হ্যাঁ, ওয়ান সিগনিফিকেন্ট ফিগার।